গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা প্র্যাকটিস সেট মডেল প্র্যাকটিস সেট 2 নিয়ে এসেছি। গুড মর্নিং, গুড মর্নিং প্রত্যেককে। সবাই ভালো আছো নিশ্চয়ই, ভালো করে পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের একটা সিলেবাস বলে দেব, যে সিলেবাসের উপরে ভিত্তি করে আমরা নেক্সট দিনগুলোতে ক্লাস করব। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমরা টোটাল 15টা ক্লাস আমরা টপিক ওয়াইজ করাবো। 15টা ক্লাস আমরা টপিক ওয়াইজ করাবো এবং দেন রেস্ট বাকি যতগুলো ক্লাস থাকবে, বাকি ধরো আরো 10টা ক্লাস থাকতে পারে, অ্যাপ্রক্সিমেট বলছি, আরো ধরো 10টা ক্লাস থাকতে পারে বা আরো 10-12টা ক্লাস থাকতে পারে। সেই ক্লাসগুলো কিন্তু হবে মিক্সড প্র্যাকটিস। ঠিক আছে। তো আমরা এই যে 15টা ক্লাস যেটা আমরা টপিক ওয়াইজ করাবো বলছিলাম, সেই 15টা ক্লাসের রুটিন আমি তোমাদের দিচ্ছি। রুটিন বলতে ক্লাসের কোন কোন টপিকগুলো পড়ানো হবে। যেমন আজকেও জেনারেল সায়েন্সের উপরেও আমরা প্র্যাকটিস সেট করব। আজকে ক্লাস নাম্বার 2। আজকে বিজ্ঞানের উপরে মোটামুটি একটা মিক্সড ক্লাস করাবো। ঠিক আছে, বিজ্ঞানের পরিচিতি, বিজ্ঞানের গুরুত্ব, এই সমস্ত নিয়ে আমরা একটা মিক্সড ক্লাস করাবো আজকে। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসের যে টপিক অর্থাৎ 3 নম্বর ক্লাস যেটা হবে, সেখানে আমরা পদার্থবিজ্ঞানের বল এবং গতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো তোমরা বল এবং গতি চ্যাপ্টারটা পড়ে আসবে। এটা হচ্ছে নেক্সট ডের আমাদের ক্লাস রুটিন। ঠিক আছে, বল এবং গতির মধ্যে অনেক কিছুই রয়েছে। নিউটনের গতিসূত্র রয়েছে, কার্যক্ষমতা শক্তি রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। তো তোমরা পরের দিন কিন্তু পদার্থবিজ্ঞানের বল এবং গতি চ্যাপ্টারটা পড়ে আসবে। মনে থাকবে, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, বৃত্তীয় গতি, যত এর মধ্যে যতগুলো টপিক পড়ছে সবগুলোই তাহলে পড়ে আসবে। ঠিক আছে, এখান থেকে এক্সামে কমন থাকবে কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে এখানে আমি তোমাদের যাতে এক্সামে অ্যান্সার করতে পারো সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, এমন না যে এখান থেকে হুবহু কোশ্চেন কমন তোমার চলে আসবে, এরকম তো না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো চলো আমরা তাহলে স্টার্ট করছি। তোমাদের টোটাল এই যে 8টা এবং 15টা ক্লাস, মানে 16 নম্বর হবে। আমরা ফার্স্ট ক্লাসে তো করে আসতে, ঠিক আছে। হ্যাঁ, আমি একক পড়ে আসতে বলেছিলাম, কিন্তু আমি আজকে একক থেকেই অনেক কোশ্চেন আছে, কিন্তু আমি যেহেতু আহ, একক থেকে কোশ্চেন স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, এটা পেয়ে যাবে পিডিএফে। ঠিক আছে, প্রত্যেক দিনই পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করছি। হ্যাঁ, ঠিক আছে, একক থেকেও কোশ্চেন দেবো কিছু, কিন্তু আজকে একটু মিক্সড কোশ্চেন বেশি থাকবে। বলো, প্লাস্টিকের প্রধান উপাদান হিসাবে কোনটা আমরা ব্যবহার করি? প্লাস্টিকের প্রধান উপাদান হিসাবে আমরা কোনটা ব্যবহার করি? সেলুলোজ, পলিথিন, নাইলন, সিলিকা। প্লাস্টিকের প্রধান উপাদান হিসাবে আমরা কোনটা ব্যবহার করি? প্লাস্টিককে বলা হয় পলিথিন। ঠিক আছে, প্লাস্টিককে বলা হচ্ছে পলিথিন। প্রধান উপাদান হিসেবে পলিথিন ব্যবহার করা হয়। পলিথিন হচ্ছে একটা পলিমার, এবং এর যে মোনোমার সেটা হচ্ছে ইথিলিন। এর মোনোমারকে বলা হয় ইথিলিন। ঠিক আছে, তো প্লাস্টিক হচ্ছে একটা পলিমার যার মোনোমার হচ্ছে ইথিলিন গ্যাস। ইথিলিন গ্যাসটাকে আমরা পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত করে ইথিলিন গ্যাসগুলোকে আমরা পলিথিন তৈরি করি। এবং আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে পলিথিন কেমনভাবে ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। এটা ছিল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, কোনটি সবথেকে বেশি প্রতিসরাঙ্ক সম্পন্ন পদার্থ?
সব থেকে বেশি প্রতিসরাঙ্ক রয়েছে কার? প্রতিসরাঙ্ক মানে তোমরা জানো প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। এটা হচ্ছে প্রতিসরাঙ্কের ডেফিনেশন। তো এখানে কোন পদার্থের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে হীরার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। ঠিক আছে, হীরা। জলের প্রতিসরাঙ্ক বলতে গেলে 1.33, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, এটা অ্যাপ্রক্সিমেটলি 2.42, এটা 1.4 এর কাছাকাছি হয় প্লাস্টিকের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি হীরার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে প্রতিসরাঙ্ক বেশি মানে হীরার মধ্যে আলোর বেগ কিন্তু সব থেকে কম। তাহলে আমি যদি বলি এখানে কোন মাধ্যমে আলোর বেগ সব থেকে কম, তাহলে এটাই আমরা বলবো যে হীরার মধ্যে আলোর বেগ সব থেকে কম। হীরার মধ্যে আলোর বেগ সব থেকে কম। বেগ যদি কম হয় তাহলে প্রতিসরাঙ্ক বেড়ে যাবে, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবং হীরার মধ্যে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার জন্য আমরা হীরাকে চকচক করতে দেখি। ঠিক আছে, ওকে। নেক্সট বলো, কোন প্রক্রিয়ায় তরল থেকে গ্যাস রূপান্তরিত হয়? মানে যে কোনো পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোন প্রক্রিয়ার মাধ্যমে কোনো পদার্থ তরল থেকে গ্যাসে রূপান্তরিত হয়? কোশ্চেন নাম্বার 3। তরল অবস্থা থেকে গ্যাস অবস্থায় যখন রূপান্তর হয় তখন কি বলে, আর গ্যাস থেকে তরল হলে কি বলে? তরল থেকে যখন গ্যাসে রূপান্তর হয় তখন এই পদ্ধতিকে আমরা কি বলি? এই পদ্ধতিকে আমরা বলি বাষ্পীভবন। বাষ্পীভবন। আর গ্যাস থেকে তরল হলে এই পদ্ধতিকে আমরা বলি ঘনীভবন। বাষ্পীভবন এবং ঘনীভবন। ঠিক আছে, তাহলে তরল থেকে গ্যাস হচ্ছে, এটাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। আর গ্যাস থেকে তরল হলে তাকে আমরা কি বলবো? ঘনীভবন। ঠিক আছে, গ্যাস থেকে তরল হলে তাকে আমরা কি বলবো? ঘনীভবন। ঠিক আছে, উল্টো করে ভাবতে হবে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 4। বলো, কোন ধাতুটি সব থেকে কম গলনাঙ্ক সম্পন্ন? কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে কম? সীসা, পারদ, অ্যালুমিনিয়াম, তামা। সীসা, পারদ, অ্যালুমিনিয়াম, তামা। কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে কম? অ্যালুমিনিয়াম বলছো, ভুল। পারদ। পারদের গলনাঙ্ক সব থেকে কম, কারণ পারদ নর্মাল ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। ঠিক আছে, এদের গলনাঙ্ক পারদের থেকে বেশি। পারদের গলনাঙ্ক অনেক কম, -39 ডিগ্রি সেলসিয়াস, প্রায় -39 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক। আর সীসা, অ্যালুমিনিয়াম, তামা এরার গলনাঙ্ক অনেক বেশি, পারদের গলনাঙ্ক অনেক কম। তো এই জন্য এরা রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকে। তরল অবস্থায় থাকে।
গলনাঙ্ক অনেক কম বলে। আর এরা কঠিন অবস্থায় থাকে, কঠিন তার মানে এদের গলনাঙ্ক অনেক বেশি। একটু ভেবে অ্যান্সার করতে হবে। তোমরা এটা সহজ কোশ্চেন, তাও অনেকে ভুল করেছো। একটু ভাববে, গলনাঙ্ক কম মানে সেটা তরল অবস্থায় থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, পৃথিবীর নেক্সট কোশ্চেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণ কি? পৃথিবীর মধ্যে যে চৌম্বক ক্ষেত্র রয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের কারণটা কি? বলো। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণ কি? কোশ্চেন নাম্বার 5, অ্যান্সার করো। আমরা জানি পৃথিবী যদি এরকম হয়, পৃথিবীর চারপাশে রয়েছে শক্তিশালী চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, পৃথিবীর চারপাশে শক্তিশালী চুম্বক ক্ষেত্র রয়েছে। ঠিক আছে, সাউথ থেকে নর্থ পোলের দিকে শক্তিশালী চুম্বক ক্ষেত্র রয়েছে। তো এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে গলিত আছে লোহা এবং নিকেল। এরা প্লাজমা অবস্থায় আছে পৃথিবীর মধ্যে। প্লাজমা, প্লাজমা অবস্থায় মানে আয়নিত অবস্থায়। এই আয়নিত অবস্থায় থাকার জন্য যখন এরা ঘুরছে তখন এক ধরনের তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে, আর তড়িৎ প্রবাহ তৈরি হলেই চুম্বক তৈরি হবে। ঠিক আছে, তো পৃথিবীর কোরে লোহার গতিশীলতা, গলিত লোহা বা প্লাজমা অবস্থায় যে লোহা রয়েছে সেই প্লাজমা অবস্থায় সেই লোহা যখন ঘোরে তখন এক প্রকার তড়িৎ প্রবাহ তৈরি হয়, আর তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 6, কোন পদার্থটি সাধারণত অপারেশনের সময় অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয়? অর্থাৎ চেতনানাশক। কোর মানে হচ্ছে সেন্টার, পৃথিবীর কোর মানে হচ্ছে একদম কেন্দ্র, সেন্টার। ঠিক আছে, অ্যানেস্থেসিয়া মানে হচ্ছে চেতনানাশক। চেতনানাশক হিসাবে আমরা কোনটা ব্যবহার করি? সঠিক উত্তর হচ্ছে চেতনানাশক হিসেবে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়, N2O। এই নাইট্রাস অক্সাইড গ্যাসটা আরও একটা কাজের জন্য খুবই বিখ্যাত। কি কাজ? নাইট্রাস অক্সাইড গ্যাস চেতনানাশক হিসাবে তো ব্যবহার করা হয়, এছাড়াও আরও একটা কাজের জন্য খুবই বিখ্যাত। বলতে পারবে সেই কাজটা কি? কি কাজ করে নাইট্রাস অক্সাইড? একে কি গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইডকে ইয়েস লাফিং গ্যাস বলা হয়, লাফিং গ্যাস। ভেরি গুড। ঠিক আছে, একে লাফিং গ্যাস বলা হয় এবং এটি অ্যানেস্থেসিয়া বা চেতনানাশক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, সাময়িকভাবে ব্যথার যে অনুভূতি সেটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। ওকে, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 7, সূর্যের কেন্দ্রে কোন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি হয়? সূর্যের কেন্দ্রে কোন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে বিকিরণ নয়, বিভাজন, ফিউশন। নিউক্লিয় বিভাজন, আর এটা হচ্ছে সংযোজন। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় শক্তি তৈরি হয়। এখানে কি হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় হাইড্রোজেনগুলো সব জুড়ে কি তৈরি করছে? হিলিয়াম গ্যাস তৈরি করছে, প্লাস প্রচুর পরিমাণে
শক্তি তৈরি করছে, প্রচুর পরিমাণে শক্তি তৈরি করছে। হাইড্রোজেন গ্যাসগুলো জুড়ে হিলিয়াম এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি করছে। এগুলো পরমাণু বোমাতে ব্যবহার করা হয় এবং ঠিক আছে, সরি, হাইড্রোজেন বোমাতে ব্যবহার করা হয়। হাইড্রোজেন বোমা, ঠিক আছে। সংযোজন বোমা মানে হাইড্রোজেন বোমা, ঠিক আছে, বুঝতে পেরেছো? সরি, আমি উল্টো লিখে ফেলেছি, নিউক্লিয়াস সংযোজনের বিভাজন লিখে ফেলেছি। এটা হচ্ছে বিভাজন আর এটা হচ্ছে সংযোজন, ঠিক আছে। তাহলে যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করছে। হ্যাঁ, বোঝা গেছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো পরের কোশ্চেন। 8, কোন পদার্থটি তড়িৎ পরিবাহী হলেও তাপের পরিবাহী নয়? কোন পদার্থটি ভালো তড়িৎ পরিবাহী হলেও তাপের পরিবাহী নয়? মোটামুটি তড়িৎ পরিবাহী হলেও তাপের পরিবাহী নয়, বলো। সঠিক উত্তর হচ্ছে সিলিকন। এটা একটা অর্ধপরিবাহী। এটা একটা অর্ধপরিবাহী। এটা তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু তাপ পরিবহন করতে পারে না, ঠিক আছে। তড়িৎ পরিবহনও যে খুব ভালো করে তা নয়, অল্প তড়িৎ পরিবহন করে। কোথায় ব্যবহার করা হয়? ট্রানজিস্টর তৈরিতে, মাইক্রোচিপ তৈরিতে, বিভিন্ন ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 9, কোনটি ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ? হ্যাঁ, জার্মেনিয়ামও হবে। ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ কোনটি? বলো। সঠিক উত্তর হচ্ছে রকেটের উৎক্ষেপণ, ঠিক আছে। এই সরি, নিউটনের তৃতীয় সূত্র, বা যদি আসতো দ্বিতীয় সূত্র সেটাও হবে। নিউটনের তৃতীয় বা দ্বিতীয় সূত্র যে কোনো একটা সূত্র নিলেই চলবে। এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণের ধারণা পাই, ঠিক আছে। রকেট উৎক্ষেপণের সময় জ্বালানি পোড়ার ফলে যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাস নিচের দিকে যায়, রকেট উপরের দিকে ওঠে, ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য। বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, কোন তথ্যটি বলছে যে ইলেকট্রনগুলি নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে? প্রত্যেকটি ইলেকট্রন পরমাণুর চারপাশে নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে। সঠিক উত্তর হচ্ছে বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল নয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের এটাই ত্রুটি ছিল যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘোরার বদলে সার্পিলাকার পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে আপতিত হবে। যেখানে বোর বললেন না, এরকমভাবে ইলেকট্রন ঘুরতে পারবে না, তাহলে পরমাণু ধ্বংস হয়ে যাবে। ওরা নির্দিষ্ট শক্তি স্তরের কক্ষপথে ঘুরবে, বোরের পরমাণু মডেল, ঠিক আছে। এবং এখান থেকেই বিভিন্ন মানে আধুনিক পরমাণু বিজ্ঞানের সূচনা বলতে পারো, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটা দেখো, কোন যন্ত্রটি চুম্বকীয় ক্ষেত্র শনাক্ত করতে ব্যবহার করা হয়? চুম্বকীয় ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করতে শনাক্ত করা হয়। কোন যন্ত্র চুম্বক ক্ষেত্র শনাক্ত করতে ব্যবহার করা হয়?
তোমরা অনেকেই ভুলভাল উত্তর দিচ্ছ। ভোল্ট মিটারের সাহায্যে আমরা বিভব পার্থক্য পরিমাপ করি, বিভব পার্থক্য পরিমাপ করি। অ্যামমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করি। রিওস্ট্যাটের সাহায্যে তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। চুম্বকীয় সূচ মানে এটা আর একটা চুম্বক। চুম্বকীয় সূচকে যদি আমরা কোনো চুম্বক ক্ষেত্রে রাখি তাহলে চুম্বকীয় সূচ এধার ওধার ঘুরবে, তখনই আমরা বুঝতে পারবো এখানে চুম্বক ক্ষেত্র আছে, যেটা তোমার কম্পাসে ব্যবহার করা হয়। চুম্বকীয় সূচ তোমার কম্পাসে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। যখন সূচটি চুম্বকীয় ক্ষেত্রের উপস্থিতিতে থাকে তখন এটি চৌম্বকীয় ক্ষেত্রের দিকে সরে যায়। ঠিক আছে, আর চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা, এটা মনে রাখবে। চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা এবং গাউস। ঠিক আছে, টেসলা এবং গাউস হচ্ছে চুম্বক ক্ষেত্রের একক, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, এবং এটাও মনে রাখবে 1 টেসলা সমান সমান 10⁴ গাউস চুম্বক ক্ষেত্রের একক। এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। রিওস্ট্যাট হচ্ছে তড়িৎ প্রবাহ বাড়ানো বা কমানোর কাজে লাগে, কারেন্ট বাড়ানো বা কমানোর কাজে আমরা রিওস্ট্যাট ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 12, কোন মাধ্যমে শব্দের গতি সব থেকে বেশি হয়? কোন মাধ্যমে শব্দের গতি সব থেকে বেশি হয়? জল, বায়ু, ধাতু, শূন্যস্থান। আমরা যদি শব্দের বেগের তুলনা করি, আমরা যদি শব্দের বেগের তুলনা করি, সব থেকে বেশি হবে কঠিন মাধ্যমে, তারপরে হবে তরল, তারপরে হবে গ্যাস। ঠিক আছে, শব্দের বেগের তুলনা করলে সব থেকে বেশি বেগ হচ্ছে কঠিনে, তারপর তরলে, তারপরে গ্যাসে। তাহলে সব থেকে বেশি কঠিন মানে এখানে ধাতু। আর শূন্য স্থানে শব্দের বেগ নেই বা শব্দের বেগ শূন্য, কারণ শূন্য স্থানের মধ্য দিয়ে শব্দ চলাচলই করতে পারে না। বুঝতে পেরেছো? তো ধাতুর মধ্যে শব্দের বেগ কত হয়? প্রায় 5000 থেকে 6000 মিটার পার সেকেন্ড। এক সেকেন্ডে 5000 থেকে 6000 মিটার। যেখানে বায়ুতে কত? বায়ুতে মাত্র 343 মিটার প্রতি সেকেন্ড। আর জলে কত? জলে 1480 মিটার প্রতি সেকেন্ড। বুঝতে পারছো? বায়ুর থেকে জলে প্রায় 3 গুণ 4 গুণ বেশি, বায়ুর থেকে জলে 4 গুণ বেশি, আবার জলের থেকে ধাতুতে আবার 5 গুণ বেশি। ঠিক আছে, আর শূন্য স্থানে শব্দের গতি তো শূন্য, বলেই দিলাম। বোঝা গেছে? তাহলে মনে রাখবে, এখান থেকে এখানে আসতে গেলে প্রায় 5 গুণ বেড়ে যাবে শব্দের বেগ, আবার তরল থেকে কঠিনে আসলে আরো 5 গুণ শব্দের বেগ বেড়ে যাবে, প্রায় 5 গুণ করে বেড়ে যায় শব্দের বেগ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, বলো কোন ইউনিট বা কোন একক শক্তির পরিমাপ নির্দেশ করে? কোন একক শক্তির পরিমাপ নির্দেশ করে? আলোর গতি কোথায় বেশি হবে? শূন্য মাধ্যমে সব থেকে আলোর গতি বেশি হবে। ঠিক আছে, আলো যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই শূন্য মাধ্যমে আলো ভালো চলাচল করতে পারে। কোন একক
শক্তির পরিমাপ করে। সঠিক উত্তর হচ্ছে জুল। জুল একক শক্তির পরিমাপ করে। ঠিক আছে, ক্যালোরি নয়, তোমরা ম্যাক্সিমাম দিচ্ছ ক্যালোরি। ক্যালোরি তাপের একক, শুধুমাত্র তাপের একক, অন্য কোনো শক্তির একক নয়। হ্যাঁ, তাপও একটা শক্তি, কিন্তু ক্যালোরিটা কেবলমাত্র তাপ শক্তির জন্যই ব্যবহার করা হয়, অন্য কোনো গতিশক্তি বা এদের জন্য ব্যবহার করা হয় না। তাহলে শক্তির জেনারেল সাধারণ একক হচ্ছে জুল। জুল হচ্ছে সমস্ত রকম শক্তির একক, সেটা তাপ শক্তিও হতে পারে বা যে কোনো শক্তি হতে পারে। সমস্ত রকম শক্তির একক। ঠিক আছে, পাস্কাল তো চাপের একক, আর নিউটন হচ্ছে বলের একক, তাই না? পাস্কাল চাপের একক, নিউটন বলের একক, এখানে বলা হয়েছে। ঠিক আছে, জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার, এটাও মনে রাখবে। 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। আর ক্যালোরি হচ্ছে তাপমাত্রা পরিমাপ, আর পাস্কাল হচ্ছে চাপের একক, নিউটন তো বলের একক, তোমাদের বলেই দিলাম। তাপের এককও জুল, আবার শক্তির এককও জুল। আমি তোমাকে কি বললাম? তাপের এককও জুল, শক্তির এককও জুল। ঠিক আছে, তো ক্যালোরিটা শুধুমাত্র তাপের একক, আর জুলটা সমস্ত রকমের শক্তির একক। তো সমস্ত রকমের শক্তি কি কি হতে পারে? গতিশক্তি হতে পারে, কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি, তাপ শক্তি হতে পারে, তাপ শক্তির এসআই একক। যে কোনো শক্তির এসআই একক হচ্ছে জুল, মনে রাখবে। যে কোনো রকম শক্তির এসআই একক হচ্ছে জুল, কেলভিন নয়, কেলভিন তাপমাত্রার একক। ঠিক আছে, কেলভিন তাপমাত্রা, উষ্ণতা আর তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে, দুটো এক জিনিস নয়। নেক্সট 14, 1 টর সমান কত? 1 টর মানে কত? 1 টর মানে কত? 1 নিউটন, 1 পাস্কাল, 1 বায়ুমণ্ডলীয় চাপ 133.322 পাস্কাল। এক টর মানে হচ্ছে 133.322 পাস্কাল। ঠিক আছে, আর 1 বায়ুমণ্ডল মানে হচ্ছে তোমার 10⁵ পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। পাস্কাল হচ্ছে চাপের এসআই একক, বুঝতে পেরেছো? তাহলে 1 টর মানে হচ্ছে 1/176 বায়ুমণ্ডল, তার মানেই হচ্ছে 133.32 পাস্কাল। আর 1 বায়ুমণ্ডল মানে এত, এটাকে অ্যাপ্রক্সিমেটলি 10⁵ লেখা হয়। ঠিক আছে, টর হচ্ছে তাহলে চাপের একটি বিশেষ একক, যেটা বাষ্পচাপ বা ভ্যাকুয়াম চাপের জন্য আমরা ব্যবহার করি, খুব কম চাপ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে চাপের এসআই একক যদি বলে, চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। পাস্কাল ছাড়াও চাপের আর একটা একক হচ্ছে টর। টর মানে হচ্ছে 133.3 পাস্কাল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কোশ্চেন নাম্বার 15, নিচের কোনটি জৈব যৌগ নয়? নিচের কোনটি জৈব যৌগ নয়? মিথেন, এথানল, কার্বন ডাইঅক্সাইড, প্রোপেন। বার মানেও সেটাও একটা চাপের একক, বার এটাও একটা চাপের একক।
সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মিথেন বা ইথানল, মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4, মিথেনের সংকেত CH4। প্রোপেন হচ্ছে C3H8। আর ইথানল, ইথানল মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH2OH। এরা সবাই জৈব যৌগ, ঠিক আছে, এদেরকে আমরা জৈব রসায়নে পড়েছি, কিন্তু কার্বন ডাই অক্সাইড এখানে অজৈব যৌগ হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, জৈব যৌগের মধ্যে কারা থাকে? মেনলি হাইড্রোজেন এবং কার্বন থাকে, এছাড়া অক্সিজেনও থাকতে পারে কার্যকরী মূলক হিসেবে। ঠিক আছে, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা অজৈব যৌগ, মনে থাকবে। এগুলো বাকিরা সবই জৈব যৌগ। কোশ্চেন নাম্বার 16, সূর্য থেকে গ্রহগুলিতে শক্তি কোন পদ্ধতিতে আসে? সূর্য থেকে গ্রহগুলিতে শক্তি কোন পদ্ধতিতে আসে? সূর্য থেকে গ্রহগুলিতে কোন পদ্ধতিতে শক্তি আসে? সঠিক উত্তর হচ্ছে বিকিরণ। সঠিক উত্তর হচ্ছে বিকিরণ। বিকিরণ মানে এটা কিন্তু এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বিকিরণ মানে এটা কিন্তু এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে পৃথিবীতে আসে। এই পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়, এখানে মাধ্যমের প্রয়োজন হয় না। বিকিরণ পদ্ধতিতে যখন তাপ যাবে রেডিয়েশন বলা হয়। বিকিরণ পদ্ধতিতে যখন তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এবং পৃথিবীতে আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ডের মতো সময় লাগে। ঠিক আছে, এবং সূর্য থেকে প্রায় প্রতি সেকেন্ডে 3.8 × 10⁻26 জুল শক্তি নির্গত হয়। ক্ষমতা হচ্ছে এত ওয়াট। বোঝা গেছে? রেডিয়েশন। ওকে, নেক্সট একটা সহজ কোশ্চেন তোমাদের জন্য। বলো, কোনটি বস্তুর ভর নির্দেশ করে? ভর। ভর নির্দেশ করে কিলোগ্রাম। বেশ, এবার বলো তো বস্তুর ভার নির্দেশ করে কোনটা? ভার। ভর নির্দেশ করছে কিলোগ্রাম, ভার নির্দেশ কে করে? ভার। ভার নির্দেশ করে কোন একক? ভার মানে হচ্ছে ওজন। ওজন মানে হচ্ছে পৃথিবীর টান বল। পৃথিবীর টান বল। ঠিক আছে, ভার মানে হচ্ছে বলের একক, এর একক হচ্ছে নিউটন। ঠিক আছে, ভারের একক হচ্ছে নিউটন। সাধারণ তুলা যন্ত্রটা কি? ভার মাপার যন্ত্র। আমি যন্ত্রের কথা বলিনি এখনো, ভার মাপার যন্ত্রের কথা বলিনি, আমি বলেছি এককের কথা। ভর মাপার যন্ত্রের নাম কি? আচ্ছা, যন্ত্রের কথাই আসি। ভর মাপার যন্ত্রের নাম কি? সাধারণ তুলা যন্ত্র। আর ভার মাপার একক যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে কিলোগ্রাম হচ্ছে ভরের একক, আর নিউটন হচ্ছে বলের একক বা ভারের একক, জুল শক্তির একক, পাস্কাল চাপের একক, এগুলো আগেই বলা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 18, অ্যালবার্ট আইনস্টাইন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? অ্যালবার্ট আইনস্টাইন কোন তত্ত্বের জন্য বিখ্যাত? ভেবে চিন্তে অ্যান্সার দাও। ভেবে চিন্তে অ্যান্সার দাও। সঠিক উত্তর হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব, রিলেটিভিটি। আপেক্ষিকতার তত্ত্ব, ঠিক আছে? আপেক্ষিকতার তত্ত্ব কবে দিয়েছিলেন? 1905 সালে একটা দিয়েছিলেন, আর 1915 সালে আর একটা দিয়েছিলেন, ঠিক আছে? এবং এই তত্ত্বের বিখ্যাত সূত্র হচ্ছে সেই E=mc²। এটা হচ্ছে এই তত্ত্বের সেই বিখ্যাত সূত্র, ঠিক আছে? আপেক্ষিকতার তত্ত্ব। ওকে, পরেরটা বলো। এখানে তোমরা আগে একবার অ্যান্সার দিয়েছো, তাপমাত্রা পরিমাপের এসআই একক কোনটি? তাপমাত্রা, আমি আগেই বলেছি তাপ এবং তাপমাত্রা দুটো আলাদা জিনিস। তাপ এবং তাপমাত্রা দুটো আলাদা জিনিস। তো তাপমাত্রা পরিমাপের এসআই একক কোনটি? সঠিক উত্তর কোনটা হবে? কেলভিন। তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন, ঠিক আছে? কেলভিনের সঙ্গে সেলসিয়াসের সম্পর্ক কি? কেলভিন স্কেলে পেতে গেলে সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করতে হবে, ঠিক আছে? তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা, তাপমাত্রা এবং উষ্ণতা একই জিনিস, ঠিক আছে? তো এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে 0 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? -273 ডিগ্রি সেলসিয়াস, একে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে? 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস, একে কি বলা হচ্ছে? পরম শূন্য তাপমাত্রা, কারণ এর নিচের তাপমাত্রা প্রকৃতিতে থাকা সম্ভব নয়, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 20, কোন বস্তুর ঘনত্ব সব থেকে বেশি? এখানে যে ধাতুগুলো দেওয়া রয়েছে, কোন ধাতুর ঘনত্ব সব থেকে বেশি? সঠিক উত্তর হচ্ছে ইরিডিয়াম। প্লাটিনামের গলনাঙ্ক অনেক বেশি, ঠিক আছে? আর ইরিডিয়ামের ঘনত্ব অনেক বেশি, 22.56 গ্রাম পার সেমি কিউব। আর প্লাটিনামের ঘনত্ব হচ্ছে 21.45 গ্রাম পার সেমি কিউব। বুঝতে পারছো? মানে প্লাটিনামের থেকে ইরিডিয়ামের ঘনত্ব সামান্য বেশি। প্লাটিনামও খুব ভারী ধাতু, ঘনত্ব বিশিষ্ট ধাতু, উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, ইরিডিয়ামও তাই। কিন্তু প্লাটিনাম এবং ইরিডিয়ামের মধ্যে তুলনা করলে ইরিডিয়ামের ঘনত্বটা প্লাটিনামের থেকে সামান্য বেশি, ঠিক আছে? সিসার ঘনত্ব আরো কম এবং এর গলনাঙ্ক অনেক বেশি,
ইরিডিয়ামের গলনাঙ্ক প্রায় 2446 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, কোন গ্রহের চৌম্বক ক্ষেত্র সব থেকে বেশি? আমরা জানি আমাদের পৃথিবীতে চৌম্বক ক্ষেত্র রয়েছে, এছাড়া আরো যে সমস্ত গ্রহ রয়েছে বৃহস্পতি, মঙ্গল, এদের প্রত্যেকেরই চৌম্বক ক্ষেত্র রয়েছে। প্রত্যেকটা গ্রহের নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে, প্রত্যেকটা গ্রহের। তো কার চৌম্বক ক্ষেত্র সব থেকে বেশি শক্তিশালী? সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি গ্রহ। এর ম্যাগনেটিক ফিল্ড সব থেকে বেশি শক্তিশালী। ঠিক আছে, পৃথিবীর থেকে প্রায় 20,000 গুণ বেশি শক্তিশালী। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের থেকে 20,000 গুণ বেশি শক্তিশালী বৃহস্পতি গ্রহের ম্যাগনেটিক ফিল্ড। কেন হয়? পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য দায়ীকে কেন্দ্রে গলিত লোহা, নিকেল। কেন্দ্রে গলিত লোহা এবং নিকেল পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য দায়ী। কিন্তু বৃহস্পতির কেন্দ্রে তো গলিত লোহা বা নিকেল নেই। বৃহস্পতিকে বলা হয় গ্যাস জায়েন্ট, গ্যাস দিয়ে তৈরি। বৃহস্পতি গ্রহ মূলত গ্যাস দিয়ে তৈরি। তো বৃহস্পতি গ্রহে যে হাইড্রোজেনের স্তর রয়েছে, আয়নিত হাইড্রোজেনের স্তর, সেই আয়নিত হাইড্রোজেনের স্তরের জন্যই বৃহস্পতি গ্রহে প্রচন্ড শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 22, কোন গ্যাস সব থেকে বেশি হালকা? কোন গ্যাস সব থেকে বেশি হালকা? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। পর্যায় সারণীর একদম প্রথম মৌল হাইড্রোজেন গ্যাস। পর্যায় সারণীর প্রথম মৌল হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এটা সব থেকে বেশি হালকা। আর যারা হিলিয়াম অ্যান্সার করেছো, হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ছে। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেটন, যতগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে ওদের মধ্যে সব থেকে হালকা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, আর হাইড্রোজেন হচ্ছে সবার থেকে হালকা। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। ঠিক আছে, আর লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু, মানে ধাতুদের মধ্যে সব থেকে হালকা। তো এটা মনে রাখবে। তাহলে হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস, যার পারমাণবিক ভর হচ্ছে 1.008 এবং এর ঘনত্ব 0.08988 গ্রাম পার লিটার এসটিপিতে। এবং হাইড্রোজেন আমাদের মহাবিশ্বের 75% পদার্থ হাইড্রোজেন দিয়ে গঠিত। মানে আমাদের মহাবিশ্বের ম্যাক্সিমাম যত পদার্থ তোমরা দেখতে পাবে তা 75% হাইড্রোজেন দ্বারা গঠিত। এবং এই হাইড্রোজেনের দ্বারা গঠিত হওয়ার ফলে এর ফলে আমরা কি করি, এখান থেকে জ্বালানি তৈরি করতে পারি। এটা একটা জ্বালানি উপযুক্ত একটা গ্যাস। ঠিক আছে,
সব থেকে বেশি শক্তি তৈরি করে, তাপন মূল্য 142 জুল পার কিলো জুল পার কেজি। ঠিক আছে, এগুলো তাহলে একটু পড়ে নেবে। কোশ্চেন নাম্বার 23, কোন গ্যাসটি জলীয় বাষ্পে পরিণত হয় সব থেকে দ্রুত? সব থেকে দ্রুত বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, জলীয় বাষ্প না, মানে বাষ্পে আর কি। কোন গ্যাসটি সব থেকে দ্রুত বাষ্পে পরিণত হয়? উদ্বায়ী টাইপের, মানে কোনটি তরল থেকে, কোনটি তরল অবস্থায় রাখলে দ্রুত বাষ্পে পরিণত হয়? সঠিক উত্তর হচ্ছে ইথানল, এটা উদ্বায়ী। ঠিক আছে, হ্যাঁ উদ্বায়ী। ঠিক আছে, ওকে, তাই একটু পড়ে নেবে এটা। নেক্সট চলে আসছি 24, নিচের কোনটি অ্যাসিড নয়? এখানে যে মৌলগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে কোনটি অ্যাসিড নয় বলতে হবে। অ্যাসিড নয়। HCl কে কি বলা হয় একটু দেখে নেওয়া যাক। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো আমরা জানি সালফিউরিক অ্যাসিড। CH3COO এটাকে বলে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। NaOH হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এটা একটা ক্ষার। এখানে OH রয়েছে, এটা হচ্ছে একটা শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার। ঠিক আছে, এটা কোনো অ্যাসিড নয়, শক্তিশালী ক্ষার। ঠিক আছে, কারণ এটা জলে দ্রবীভূত হলে ক্ষারেরা কি করে, আর্হেনিয়াসের তত্ত্ব কি বলছে, যখন একটা ক্ষার জলে দ্রবীভূত হবে তখন সে OH মাইনাস আয়ন তৈরি করবে। তো OH মাইনাস আয়ন তৈরি করে সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, OH আয়নে বিভক্ত হয়, তাই এটা ক্ষার। কোথায় ব্যবহার করা হয়? সাবান, ডিটারজেন্ট এবং কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। যেহেতু এটা ক্ষার, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে। এবং ক্ষারের পিএইচ এর ভ্যালু কত হয়? ক্ষারের পিএইচ এর ভ্যালু 7 থেকে বেশি। তো সোডিয়াম হাইড্রক্সাইডের পিএইচ 13 থেকে 14 মধ্যে হয়, অনেক বেশি। খুবই শক্তিশালী ক্ষার এটা। ওকে, নেক্সট 25, নিচের কোনটি আলোর বিচ্ছুরণ ঘটায়? নিচের কোনটি আলোর বিচ্ছুরণ ঘটায়? সঠিক উত্তর হচ্ছে প্রিজম। প্রিজমে আলো পড়লে 7টা ভাগে ভেঙে যায়, একে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, তো এটা হয়। তো প্রিজমে আলো যে 7টা বর্ণে ভেঙে যায় তাকে আমরা ভিপজিওর বলি, VIBGYOR। ঠিক আছে, ভিপজিওর। এবং এই বৈশিষ্ট্যের জন্য আকাশে যে রংধনু তৈরি হয়,
সেটার জন্যও কিন্তু এই আলোর বিচ্ছুরণই দায়ী। ঠিক আছে, আলো ভেঙে 7টা ভাগে ভাগ হওয়াকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ওকে, কোশ্চেন নাম্বার 26, নিচের কোনটি আয়তনের এসআই একক? আয়তনের এসআই একক কোনটি? ভলিউম বা আয়তন এর এসআই একক কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব। এটা এসআই একক। আর ঘন সেন্টিমিটার বা সেমি কিউব এটা হচ্ছে সিজিএস একক। লিটার হচ্ছে ব্যবহারিক একক। আর এটা হচ্ছে খুব ছোট একক, ব্যবহারিক। এটাও ব্যবহারিক। মিলিলিটারটাও ব্যবহারিক একক, কিন্তু খুব ছোট ছোট জিনিস মাপার জন্য ব্যবহার করি। লিটারটা প্রত্যাহিক জীবনে ব্যবহার করি, এগুলো ব্যবহারিক একক। এসআই একক হচ্ছে মিটার কিউব আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার কিউব। যেমন, ঠিক আছে, 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার। ঠিক আছে, 1 ঘনমিটার মানে 1000 লিটার। 1 ঘন সেন্টিমিটার মানে, এটাও ছোট আয়তনের জন্য, 1 লিটার মানে 10⁻³ সেমি কিউব। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে তাহলে। এসআই যে সবসময় বড় আর সিজিএস যে সবসময় ছোট হয়, এই কনসেপ্ট ঠিক নয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় হয় কিন্তু সবসময় নাও হতে পারে। নেক্সট হচ্ছে 27, কোন গ্যাস শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য? এটা তো আর বলতে হবে না, প্রাণীদের জন্য অক্সিজেন গ্যাস শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। কারণ আমাদের যে শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি তৈরি, তার জন্য অক্সিজেন গ্যাস লাগে। আর আমাদের বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ 21% মতো। আমাদের কোষের গ্লুকোজ এবং অক্সিজেনের প্রতিক্রিয়ায় এটিপি তৈরি হয়, শ্বসন প্রক্রিয়ায় খাদ্য ভেঙে এটিপি তৈরি হয়। এছাড়া অক্সিজেন আগুন জ্বালানোর জন্য অপরিহার্য। গাছপালা দ্বারা সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হয়। বুঝতে পেরেছ? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 28, নিচের কোনটির পিএইচ 7-এর থেকে কম? নিচের কোনটির পিএইচ 7-এর থেকে কম? সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, NH3। সঠিক উত্তর হচ্ছে HCl। আমরা জানি যারা অ্যাসিডের জন্য পিএইচ <7, আর ক্ষারেদের জন্য পিএইচ 7। তো এখানে 7-এর থেকে কম বলেছে মানে কোনো একটা অ্যাসিড হবে। NaOH একটা ক্ষার, এটা একটা ক্ষার, এর জলীয় দ্রবণ ক্ষারীয়, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তার মানে এটাও একটা ক্ষারধর্মী। একমাত্র এটা হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড যেহেতু, তাই পিএইচ 7-এর থেকে কম। ঠিক আছে, মনে রাখবে। HCl কোথায় থাকে? আমাদের পাকস্থলীতে থাকে।
ঠিক আছে? ওকে, নেক্সট 29, নিচের কোনটি ইলেকট্রনের চার্জের একক? ইলেকট্রনের চার্জের একক বা যে কোনো রকম আধানের একক। সঠিক উত্তর হচ্ছে কুলম্ব। ঠিক আছে, কুলম্ব হচ্ছে আধানের একক। ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, প্রোটনের চার্জও সেম কিন্তু বিপরীত। আর 1 কুলম্ব চার্জ মানে মনে রাখবে 1 কুলম্ব চার্জ বা 1 কুলম্ব আধান সমান সমান 6.24 × 10⁻28 14 হবে, এটা 14টি ইলেকট্রনের সমান। ঠিক আছে, খেয়াল থাকবে। ওকে, পরের কোশ্চেন 30, নিচের কোনটি একটি ক্ষার ধাতু? নিচের কোনটি একটি ক্ষার ধাতু? আমরা জানি পর্যায় সারণীর কোথায় ক্ষার ধাতু থাকে? পর্যায় সারণীতে গ্রুপ 1-এ যারা থাকে তাদেরকে বলা হচ্ছে ক্ষার ধাতু। পর্যায় সারণীর গ্রুপ 2-তে যারা থাকে তাদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো গ্রুপ 1-এ কারা কারা থাকে? হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। হাইড্রোজেনটা বাদ দিয়ে বাকি সবাই ক্ষার ধাতু। তো এখানে কি আছে? সোডিয়াম। তাহলে সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু। বোঝা গেছে? তাহলে সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু যেটা পর্যায় সারণীর প্রথম গ্রুপে অবস্থিত। এটা অত্যন্ত বিক্রিয়াশীল এবং জল বা অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া করে। ঠিক আছে, খুবই প্রতিক্রিয়াশীল একটা ধাতু। তো ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তাহলে নেক্সট ক্লাসের টপিকটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, নাকি আরেকবার বলে দেব? নেক্সট ক্লাসের টপিকটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। পরের দিন ক্লাসে আমরা যেটা পড়ব পদার্থবিজ্ঞানের বল এবং গতি। ঠিক আছে, পরের দিনের ক্লাসের এটা তাহলে পড়ে আসবে। তাহলে আজকে অবধি থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ওকে।